রিয়াজ বাচ্চাদের কাণ্ড থেকে মৃদু হেসে দুদিকে মাথা নাড়ালেন। সকালে নাস্তা করতে বসেছে ওরহান সদস্যরা। বাড়ির ছোটরা এখনও উপস্থিত হয়নি। পায়েল টেবিলে নাস্তা লাগাচ্ছেন। ইলিয়াস ওরহান চেয়ারে বসে সংবাদপত্র পড়ছেন। ওনার পাশে চেয়ার টেনে বসার জন্য উদ্যত হলেন রিয়াজ। তখনই কিচেন থেকে বেরিয়ে এসে নাজনীন ওরহান হাতের ফল ভর্তি কাচের বাটি শব্দ করে টেবিলে রাখলেন। শাশুড়ির এহেন কাণ্ডে হকচকিয়ে গেলেন পায়েল। রিয়াজ আধ বসা অবস্থায় থমকালেন। ভাবাবেগ ঘটেনি ইলিয়াস ওরহানের মাঝে। সে একমনে সংবাদপত্রে চোখ বুলিয়ে যাচ্ছেন। নাজনীন ওরহান রাগান্বিত কণ্ঠে বলেন, বুড়ো তো কম হলে না, আর কত যুগ তোমায় বলতে হবে খাবার টেবিলে পেপার নিয়ে না বসতে? বয়স বাড়ার সাথে সাথে বুদ্ধি লোপ পেয়েছে বুঝি? ইলিয়াস ওরহান পেপার উল্টে বললেন, আজকের সকালটা খুবই সুন্দর, তাই তোমাদের সাথে অচার্জিত তর্কে মন মেজাজ খারাপ করতে চাইছি না নাজনীন। আমাকে আমার মতো করেই থাকতে দাও। ছো মেরে ওনার হাত থেকে পেপারটা নিয়ে দুখণ্ড করে ফেললেন নাজনীন। বৃদ্ধ ওরহান ভয়ঙ্কর রেগে গিয়ে স্ত্রীর পানে তাকালেন, কিন্তু তার চেয়ে দ্বিগুণ তেজে রক্তিম চোখে চেয়ে আছেন বৃদ্ধা। মুহূর্তেই ওনাদের মাঝে ভয়াবহ ঝগড়া বেঁধে গেল। পায়েল অসহায় ভঙ্গিতে পা ফেলে কিচেনে চলে গেলেন। রিয়াজ ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে চেয়ারে বসলেন। সে জন্মের পর থেকেই মা বাবাকে এভাবে ঝগড়া করতে দেখে এসেছেন। তিলকে তাল বানিয়ে তর্ক করতে দক্ষ তারা, কিন্তু তাদের হার মানিয়েছে আদ্র নুভা। হয়তো এখনও ঘুম ভাঙেনি ওদের, তাই তো সকালটা বৃদ্ধ জোড়ার তর্ক তারা শুরু হয়েছে। পায়েল রিয়াজের প্লেটে টোস্ট তুলে দিতেই ওপর থেকে চিল্লাপাল্লার শব্দ ভেসে এলো। আসান দ্রুত পায়ে এসে বাবার পাশের চেয়ারে বসে পড়ল, তার কানে ইয়ারপড। রিয়াজেরও মন চাইল ছেলের কাছ থেকে আরেক জোড়া ইয়ারপড চেয়ে নিতে, তা না হলে যে শান্তিপূর্ণ সবাই নাস্তা করা হবে না। এতক্ষণ মা বাবার ঝগড়া তেমন মাথা ব্যথা না করলেও আর্দ নুভা যে রেহাই দেবে না তিনি জানেন। এর মধ্যে দৌড়ে এসে আর্দ এক পাশের চেয়ারে বসে পড়ল। ওকে দেখে ইলিয়াস আর নাজনীন রেশারেশি থামিয়ে খাওয়াই মনোযোগ দিলেন। ঠিক তখন নুভার আগমন ঘটল। তার চেহারা বলে দিচ্ছে ভীষণ বিরক্ত সে কোনো কারণে। কোমর বেঁধে ঝগড়ায় নামার জন্য প্রস্তুতি নিয়ে এসেছে। নুভা দাঁতে দাঁত চেপে বলল, তুই আমার চেয়ারে বসেছিস কেন? আর্দ পাল্টা প্রশ্ন করলো, চেয়ারে কি তোর নাম লেখা আছে? দেখ আর্ত, এই সকালে আমায় রাগাবি না। এমনিই তোর ওপর আমার বেশ ক্রোধ জমে আছে। কাল রাতে আমার চোখে যে মার্কার দিয়ে চিত্রকর্ম করেছিস এখনো আছে। তাই বলছি চেয়ারটা ছেড়ে অন্য জায়গায় গিয়ে বস। ও হ্যালো, আমি কেন অন্য চেয়ারে বসতে যাব? দরকার পড়লে তুই যা না। অ্যান্ড বাই দ্য হাইওয়ে, ওই দিন তুই আমার টাওয়েলে স্প্রে করেছিলি, সেই কালির দাগ সরাতে ফেসিয়াল করানো লেগেছে আমায়। সো আগে আমার ৩,৫০০ টাকা বের কর ফার্স্ট। আবে, অত দামি ফেসিয়াল করতে তোকে কে বলেছিল? নিজেরে খুব সুদর্শন পুরুষ মনে করিস? হ্যাঁ, পরিমণির পোলা ভার্সন তুই। পার্লারে গিয়ে মেয়েদের হাতে ফেসিয়াল করিয়ে আসলি কেন? লজ্জা করলো না তোর নির্লজ্জ বেটা? এর চেয়ে ভালো আগে ভাগে আমাদের জানিয়ে দিতি। তোকে বিয়ে করিয়ে বউকে বলতাম ও মুলা বেটে ফেসিয়াল করে দিতে। মনে করার কি আছে? আমি বাইবন ন্যাচারাল সুন্দর। সেই সুন্দর মুখটাই তুই কালি লাগিয়ে ঠিক করিসনি। আর বিয়ে করা লাগলে আমি করে নেব, তোকে জানাবো না। এখন কথা না ঘুরিয়ে আগে ফেসিয়ালের টাকা বের কর। হাই হাই, তোমরা দেখেছো? বিয়ে করার জন্য পাখা গজিয়ে উঠেছে। খোঁজ নিয়ে দেখো বাড়ির বাইরে কয়টা ব্রয়লার মুরগি পালছে এই গর্ধবটা। তুই কিভাবে যে আমার পায়েল ডার্লিংয়ের ছেলে হলি? তোর মাঝে তো বরাবর বিচরণতা, দায়িত্ববোধ নাই। না তুই আশার ভাইয়ের মতো মিশুক, আর না আসানের মতো ভেজাল মুক্ত। তোর মতো অসভ্য অহংকারী অপদার্থ যে কি করে ওরহানদের অংশ হলো আমি ভেবে পাই না। বুদ্ধি নামক একটা জিনিস আমাদের মস্তিষ্কে থাকে। তোর ওই ছোট মাথায় গোবর বাদে আর কিছু আছে নাকি? অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। পারবি খালি অযৌক্তিক কথা বলতে? এই বাদে তো আর কোনো কাজ নেই তোর। সাত সকালে চেয়ার নিয়ে ঝগড়া বাঁধিয়ে দিয়েছে, আবার ফ্রিতে আমায় ক্যারেক্টারলেস অসভ্য অহংকারী অপদার্থ পদবিও দিয়েছে। কেন রে, এই চেয়ারে না বসলে কি তোর ভাগের খাবার হজম হয় না? গ্যাসের প্রবলেম হয়ে থাকলে আগে ভাগে একটা ডনে খেলে নিলেই পারিস। তর্ক আর বাড়তে দিলে না পায়েল।
আদ্রের পিঠে এক ঘা বসিয়ে তিনি নুভার উদ্দেশ্যে বললেন, নুভা, তাড়াতাড়ি নাস্তা করে নে, দেরি হয়ে যাচ্ছে তো। ভার্সিটি যাবি না? নুভা কটমট করে তাকায়। আর্দ্র জিভ বের করে ব্যঙ্গভঙ্গি করলো। প্রচণ্ড রেগে গিয়ে নুভা কাঁটা চামচ তুলে আর্দের প্লেটে পোচ করা ডিম দুটো উঠিয়ে একেবারে মুখে পুড়ে নিল। সকলে বিস্ময়ে হা হয়ে গেল। আর্দ্র স্বাস্থ্যের ব্যাপারে প্রচুর সচেতন। তার খাবার আলাদাভাবে রান্না করতে হয়। এই যেমন ডিম দুটো ফাটিয়ে সেদ্ধ করে তেল ছাড়া ভাজা হয়েছে। নুভার মতো মুখরোচক ভোজনপ্রিয় মানুষ এই ডিম খেলে নির্ঘাত ফিট খাবে। সেদিকে রাগের বশে ডিম খেয়ে আর্দের সালাডেও খেয়ে নিল নুভা। সবাই শুধু হতবাক নয়নে দেখছে। শেষে চিনি ছাড়া এক গ্লাস পেঁপের জুস ঢকঢক করে গিলে ফেলল নুভা। আর্দ গালে হাত রেখে ওর দিকে তাকিয়ে বলল, বাহ, রাগের কারণেই হোক ওইসব তৈলাক্ত খাবার না খেয়ে এই স্বাস্থ্যকর খাবার খাওয়ার জন্য তোকে ধন্যবাদ উড়নচণ্ডী। নুভা টেবিলে হাত রেখে খানিকটা আর্দের দিকে ঝুঁকলো। মুখে হাসি ফুটিয়ে বলল, তোর কি মনে হয় নিজের লাভ হবে না এমন কিছু নুভা করবে? নেভার বেবি। আর্দ বুঝলো না নুভার কথার মানে। হাতের কাঁটা চামচে নিজের থালা ডুবা তেলে ভাজা ডিম তুলে নিল নুভা। আর্দের মুখ চেপে ধরে সম্পূর্ণ ডিম ওর মুখে পুরে দিল। এতে শেষ নয়, মাখন মাখা টোস্ট চায়ে ভিজিয়ে ওকে জোর করে খাইয়ে দিল। এদিকে নুভার হাত চেপেও লাভ হচ্ছে না। আর্দ পারে না ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে। জোরাজোরি করতে গেলে নুভা পড়ে গিয়ে ব্যথা পাবে, তাই তো জোরপূর্বক খাবারগুলি গিলে নিচ্ছে সে। অবশেষে নুভা গ্লাস ভর্তি অরেঞ্জ জুস আর্দকে খাইয়ে শান্ত হলো। ধুলা দূরকরণের ন্যায় দু হাত ঝেড়ে নুভা বাঁকা হেসে বলল, হিসাব বরাবর আজকের কাহিনী মনে থাকলে একটু লজ্জা করে হলেও এই চেয়ারে আর বসবি না, মনে থাকে যেন। চল আসান। আসানের হাত ধরে ওকে টেনে সেখান থেকে চলে গেল নুভা। এক গ্লাস পানি পান করে কাঁধে ব্যাগ ঝুলিয়ে আর্দ ওদের পিছু নিল। দেয়ালঘরের দিকে নজর পড়তেই পায়েল চেঁচিয়ে বললেন, রিয়াজ, ফার্স্ট, অফিসের টাইম হয়ে গেছে। মেন গেটের সামনে দাঁড়িয়ে আছে নুভা। আজ কিয়ামত হয়ে গেলেও আর্দ্রের সাথে সে ভার্সিটি যাবে না। হঠাৎ ওর নিকটে বাইক নিয়ে আসলো আসান। মাথায় হেলমেট পরে সে বলল, সরি বনু, আমি তোকে নিয়ে গেলে ভাই আমায় আস্ত রাখবে না, তুই ওর সাথেই আসিস, বাই। বাইক ছুটিয়ে দৃষ্টির সীমানা পেরিয়ে গেল আসান। নুভা চোটে গিয়ে পাকা করা রাস্তায় পা ঠুকলো দুবার। মনে মনে আসানকে কয়েক চোট গালিগালাজ করার মাঝেই আর্দ হাজির হয় ওর বাইক নিয়ে। সাদা হেলমেটটা বাড়িয়ে দিলেই নুভা দাঁত কিরমির করে বলল, আমি তোর সাথে যাব না। তুই তোর ব্রয়লার মুরগিদের পেছনে বসিয়ে নে। ওদের জায়গা কম পড়লে আমাদের মাইক্রো বাসটা নিয়ে নিস। আর্দ মুখের ওপর থাকা কাচের আবরণ উঁচিয়ে ঘাড় কাত করে বলল, তাহলে কার সাথে যাবি? তোর কোনো খামারের ছাগল আসছে? রিকশায় করে যাব। দেখ নুব, বেশ পাকনামি করিস না। তাড়াতাড়ি হেলমেট পরে পিছনে উঠে বস, আমার ক্লাসের জন্য লেট হয়ে যাচ্ছে। তাহলে যা, তোকে ধরে রেখেছি? যাব না আমি তোর সাথে, রিকশায় করেই যাব। নুভা দ্রুত পায়ে গেট পেরিয়ে মেন রোডে দাঁড়ালো। ভাগ্যক্রমে একটা খালি রিকশাও পেয়ে গেল। রিকশায় চড়তে নেবে তার আগেই খপ করে নুভার হাত চেপে সামনে বসিয়ে বাইক স্টার্ট দিল আদ্র। আকস্মিক ঘটনায় নুভা কিছু বুঝে উঠতে পারল না। আর্দ্র বাম হাতে শক্ত করে ওর দু হাত চেপে ডান হাতে বাইক চালাচ্ছে। নুভা চড়ুই পাখির ন্যায় ছটফট করতে করতে বলল, সস্তায় বাংলাদেশে অজয় দেবগন এক হাতে বাইক চালাচ্ছে। আমায় ছেড়ে দে বদ, তোর ওপর বিশ্বাস নেই আবার। নিজে তো মরবি, সাথে আমায় নিয়ে মরবি। দেখ, এই বয়সে আমি মরতে চাই না, এখনো আমার বহুত কাজ বাকি আছে। আমায় নামিয়ে দে বলছি। আর্দ্র আর একটু শক্ত করে হাত চেপে বলল, কঙ্কাল ড্যান্স করা থামিয়ে চুপ করে বস, নয়তো চলন্ত বাইক থেকে ফেলে দেব তোকে। নুভা রক্তিম চোখে ওর পানে চেয়ে বলল, তোর কলিজা দেখি হাতির চেয়েও বড় হয়ে গেছে। এত দুঃসাহস হয় কি করে আমায় হুমকি দিয়ে কথা বলার? তোর কি জানের মায়া নাই? তুই মরতে চাস? পরে মেরে পদ্মা সেতুতে নিয়ে গিয়ে পদ্মা নদীতে টুস করে ফেলে দিস আমায়। এখন চুপ করে বস, নয়তো অ্যাক্সিডেন্ট করে ফেলবো। নুভা ছটফট বন্ধ করে কিছুটা শান্ত হয়ে বসলো। আর্দ্র ওর হাত ছেড়ে পেছন থেকে সাদা হেলমেট নুভার কোলে দিয়ে দু হাতে ড্রাইভ করতে লাগলো। নুভা মাথায় হেলমেট পরে ওর ব্যাগটা জড়িয়ে ধরে বসে রইল। পরিবেশ অত্যাধিক প্রশান্তি হওয়ায় অনেকক্ষণ বাদে আর্দ্র ডেকে উঠল, নুভ, হুম। ফেসিয়ালের টাকাটা দিয়ে দিস। নুভা ভয়ঙ্কর চটে গিয়ে বলল, আমি বলেছিলাম গিয়ে ফেসিয়াল করাতে। অপরাধ তোর, আমি কি করতাম বল?
বিয়েও তো করি নাই যে বউ মূলা বেটে সেটার প্যাক বানিয়ে ফেসিয়াল করে দেবে। তাহলে দেরি কিসের, করে নে। আর্দ্র ঠোঁট কামড়ে হাসলো। ওর কাছে পৃথিবীর শান্তিময় কাজের মধ্যে সর্বপ্রথম এবং সর্বশ্রেষ্ঠ কাজ হচ্ছে নুবাকে জ্বালাতন করা। এই মেয়েটাকে এক সেকেন্ড চুপটি করে বসে থাকতে দেখলে মনটা ছটফট করে ওর। তাই তো এমন উটকো কাজ করে যাতে সে রেগে গিয়ে চিল্লাপাল্লা বাঁধায়। রাগী রূপটা যেন ওর ওপর মানানসই। এই যেমন এখন নুভাকে রাগিয়ে দিয়েছে, আগামী কয়েক ঘন্টা সে চুপ থাকবে না। নুভার বকাঝকা শুনতে শুনতে ভার্সিটির পার্কিং লটে বাইক থামালো আদ্র। নুভা বাইক হতে নেমে হেলমেট রেখে ধূপধাপ পা ফেলে চলে গেল। আর্দ্র বহুবার ডাকা সত্ত্বেও শুনল না ও। নুভা ক্লাসের সামনে আসতেই দেখলো প্রফেসর ক্লাস নিচ্ছেন। এই প্রফেসর তো ওই দিন প্রিন্সিপাল অফিসে ছিল। ক্লাসের ফাঁকে হঠাৎ প্রফেসর বারিশে চোখ গিয়ে পড়ল দরজার সামনে দাঁড়িয়ে থাকা রমণীর ওপর। পরনে সাদা লং লেডিস শার্ট, কালো লেগিংস, গলায় ঝুলানো শুভ্র স্কার্ফ, পায়ে কালো গেটস আর কাঁধে কালো ব্যাগ। কালো সাদার মিশ্রণের কাঁধ অবধি চুলগুলো বাম পাশে সিদ্ধি করে কালো ক্লিপ বসানো। মুখের সামনে চুল পড়ায় ডান চোখটা ঢেকে গেছে প্রায়। গাঢ় নীলাভ চোখ দুটো জলজল করছে। প্রথম দর্শনে মেয়েটাকে বিদেশি ভেবেছিল বারিশ। গায়ের চামড়া ফর্সা হলো বিদেশিদের ন্যায় চাপা, কিন্তু বাঙালির মাঝে সে বিদেশি। আচানক নুভা দরজা ছেড়ে বিপরীত দিকে পা বাড়ালো। কিছুক্ষণ বাদে প্রণতা ক্লাস ছেড়ে বেরিয়ে গেল। আর্দের সেই স্বাস্থ্যকর খাবার খেয়ে এখন পেট উল্টে বমি পাচ্ছে নুভার। ইতিমধ্যে মাথা ব্যথাও শুরু হয়েছে ওর। আর্দ এখন ক্লাসে থাকবে, তাই ক্যাফেটেরিয়ায় গেলে কিছুই হবে না। হঠাৎ ষষ্ঠ ইন্দ্রিয় জানানে থমকে দাঁড়ায় সে। নুভা চোখ তুলে চারপাশে দেখতে লাগলো। দূরের পুরনো ভবনের সর্বোচ্চ অর্থাৎ চতুর্থ তলার একেবারে কোণে থাকা জানলার দিকে নজর গেল ওর। হয়তো রেস্টরুম হবে, যেন মন বলছে একবার সেখানটায় দেখে আসতে। নুভা সবসময় নিজের গাট ফিলিংসে কে প্রাধান্য দেয়, তাই নিজের ক্ষীণ অসুস্থতা ঠেলে সেই ভবনের দিকে হাঁটা ধরল নুভা। লিফট আছে, তবে পরিত্যক্ত। ঘুরে ঘুরে চতুর্থ তলায় এসে দেখলো আশপাশ ফাঁকা। হয়তো এখানে কারো আসা যাওয়া নেই। ফ্লোরে নজর পড়তে সতর্ক হয়ে গেল নুভা। ধুলো পড়া ফ্লোরে কয়েক জোড়া জুতোর ছাপ রয়েছে। যার পথে গিয়েছে 5 জোড়া জুতো, অথচ আসার সময় 4 জোড়া ফিরেছে। আরেক জোড়া কোথায়? দ্রুত পায়ে এগিয়ে গিয়ে কোণের রেস্টরুমে ঢুকে পড়ল নুভা। সাথে সাথে একটা বোটকা গন্ধে গা গুলিয়ে বমি পেল ওর। পকেট হাতিয়ে সার্জিক্যাল মাস্ক বের করে মুখে পরে নিল। কর্ণ করে ভেসে আসলো একটা চাপা মেয়েলি কণ্ঠের গোঙানির শব্দ। নুভা রেস্টরুমের শেষ কোণার ওয়াশরুমের সামনে এসে দাঁড়ায়। বাইরে থেকে আটকানো কিন্তু অস্পষ্ট কণ্ঠটা আবারও ভেসে আসছে। নুভা দরজায় নক করলো। তৎক্ষণাৎ কোনো সাড়া এলো না। কিছুক্ষণ মৌনতা কাটিয়ে নুভা বলল, কেউ আছে ভেতরে? আমি দরজা খুললাম। অপেক্ষা না করে দরজা লক খুলে দিল নুভা। অবাক করা বিষয়, ভেতর থেকেও দরজা লক। হট- হঠাৎ অপর পাশ হতে মেয়েলি কণ্ঠটা ভেসে এলো। আপু প্লিজ আমায় হেল্প করুন, আমি অনেক বড় বিপদে পড়েছি, দয়া করে আমাকে সাহায্য করুন। আপনার কাছে ওটা হবে? পকেট হাতিয়ে ফোন বের করে আশানকে টেক্সট পাঠিয়ে নুভা শান্ত কণ্ঠে বলল, স্যানিটারি ন্যাপকিন। জি হ্যাঁ, ওটাই আপু। মেয়েটার উত্তেজিত কণ্ঠস্বর শুনে নুভা আশ্বস্ত হলো সে ঠিক আছে। এমন এমার্জেন্সির জন্য সবসময় ব্যাগে এক্সট্রা প্যাড থাকে। ব্যাগের গোপন চেন খুলে একটা প্যাড বের করে দরজায় ঠকঠক করলো নুভা। দরজা হালকা ফাঁক করে প্যাডটা নিয়ে দরজা আটকে দিল মেয়েটা। ততক্ষণে প্রণতা এসে হাজির। সে মুখে ওড়না চেপে ধরেছে। নুভা বিরক্ত হয়ে পকেট থেকে আরেকটা মাস্ক বের করে ওকে পরিয়ে দিয়ে বলল, স্যানিটারি ন্যাপকিন। কতবার বলছি এই সব জিনিস সাথে রাখতে, তোদের মতো মানুষদের পিটিয়ে সোজা করা লাগে। ওই অধমটা কই? ঠিক করে গায়ে ওড়না জড়িয়ে প্রণতা বলল, নাক চেপে বাহিরে দাঁড়িয়ে আছে। কর করে দরজা খোলার শব্দে পেছনে তাকালো নুভা প্রণতার। সাদা হলুদ মিশ্রণের গ্রাউন্ড পরা এক মেয়ে বেরিয়ে এলো। গলায় হলুদ ওড়না পেঁচানো, পায়ে সিম্পল একজোড়া চটি। মেয়েটা নুভাকে দেখে বোধহয় ভয় পেয়েছে, তবুও নম্র সুরে কৃতজ্ঞতার সহিত বলল, ধন্যবাদ আপু, বিপদ থেকে উদ্ধার করলেন। নুভা গম্ভীর মুখে এগিয়ে মেয়েটার চারপাশে এক চক্কর দিয়ে দুটো রেস্টরুম থেকে বেরিয়ে গেল। বাইরে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে আসান। নুভা কাছে গিয়ে ওর গায়ের জ্যাকেটটা টেনে খুলে নিল। আসান শত প্রশ্ন করেও নুভার কাছে উত্তর পেল না। ভেতরে এসে বিনা বাক্য ব্যয়ে মেয়েটার কোমরে জ্যাকেট বেঁধে দিল নুভা। রেস্টুরেন্টে এক কোণে টেবিলে বসে ফোন কল করছে নুভা। আসান ওয়েটারকে খাবারের অর্ডার দিচ্ছে। পাশে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে আছে প্রণতা। সম্মুখে জুবুথুবু হয়ে বসে আছে উদ্ধার করা সেই মেয়েটা।
পরনে এখন একটা লং ড্রেস। একটু আগে প্রণতার পছন্দ অনুযায়ী এটা কিনে দিয়েছে নুভা। পূর্বের গাউনটা ধুলোয় নোংরা হয়ে গেছে। আপাতত মেয়েটাকে কিছু জিজ্ঞাসা করেনি কেউ। দেখে মিডল ক্লাস ফ্যামিলির নম্রভদ্র মেয়ে মনে হচ্ছে, কিন্তু বাইরে দেখে তো আর ভেতর বিচার করা যায় না। তবুও মেয়েটাকে দেখে ভালোই মনে হচ্ছে। হুট করে আগমন ঘটলো আর্দ্রের। সে নুভার পাশে চেয়ার টেনে বসে জেরা করে বলল, তুই ক্লাস না করে এখানে কি করছিস? এখানে বসার জন্য আমি সকালে উঠে তোর মতো হাতিকে বাইকে চড়িয়ে ভার্সিটি এনেছি। এক নজর আর্দের পানে চেয়ে মেয়েটার দিকে ইশারা করলো নুভা। আর্দ মেয়েটাকে দেখে বলে, কংগ্রেস নূফ। আকাইম্মা গ্যাংয়ে আরেকজন যোগদান করেছে, এর নাম কি? নুভা টেবিলে ফোন রেখে পায়ের ওপর পা তুলে আয়েশি ভঙ্গিতে বসলো। স্বাভাবিক কণ্ঠে বলল, পশ্চিম পাশের 4তলা ভবনের ওয়াশরুমে ওকে আটকে ছিল। যতটুকু বুঝলাম প্রায়ই সেখানে নতুন স্টুডেন্টদের র্যাক দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়। প্রিন্সিপাল আজাদিকে বলবি যত দ্রুত সম্ভব সেই ভবন রিবিল্ডিংয়ের কাজ শুরু করতে। আমার কিন্তু ওনাকে গদি থেকে ওঠাতে একদম সময় লাগবে না। মেয়েটা চক্ষু কপালে উঠে যাওয়ার উপক্রম। একে তো নুভা ভার্সিটির অন্যতম সিনিয়র আর্দের সাথে তুইতকারি করে কথা বলছে, আবার কিনা প্রিন্সিপালকে গদি থেকে নামানোর হুমকি দিচ্ছে। আচানক আর্দ লক্ষ্য করলো আশান আর চোখে বারবার মেয়েটিকে দেখছে। আর্দ ভ্রু নাচালো। এমন লুকোচুরি করে দেখার কি আছে? মেয়েটার অস্বস্তি বোধহয় টের পেয়েছে প্রণতা। সে নড়েচড়ে উঠে কোমল কণ্ঠে শুধালো, তোমার নাম কি? মেয়েটা চোখ তুলে প্রণতার দিকে তাকিয়ে বলল, তিজা। হুট করে নুভার মুখের কঠিন ভাব উধাও হয়ে গেল। সে উচ্ছ্বসিত হয়ে বলল, তিজা? 2 অক্ষরের নাম আমার যা ভাল লাগে। আদ্র টেবিলে কনুই ঠেকিয়ে গালে হাত রেখে মাথা কাত করে বলল, বাহ, আমি তো ভাবছি তোর খাবার বাদে কিছুই ভাল লাগে না। যাই হোক, তিজা, তোমায় কে নিয়েছিল ওই পরিত্যক্ত ভবনে? তিজা মেয়েটা মিয়ে গেল হওয়ারই কথা। আর তো কখনো নিজের বেটসম্যাটদের সাথেও কথা বলে না, চুপচাপ গম্ভীর হয়ে থাকে। সেই আর তো হঠাৎ করে কোনো অচেনা মেয়ের নাম ধরে তাকে প্রশ্ন করলে মেয়েটার জন্য ভয় জায়েজ। তিশা আর চোখে সবাইকে দেখলো। ওরাও পূর্ণ দৃষ্টি মেলে ওর দিকে চেয়ে আছে। তিশা চোখ নামিয়ে ফেললো। কোনো এক অজানা ভয় ঘিরে ধরে চোখে। মেয়েটাকে চুপ দেখে স্থির থাকতে পারছে না আশার। সে হাত মুষ্টিবদ্ধ করে টেবিলে মৃদু বল প্রয়োগ করলো। কেঁপে উঠল তিশা। বাকিরা ভ্রু কুচকে তাকিয়ে আছে আশানের দিকে। জোরে নিঃশ্বাস নিয়ে আশান বলল, ভয় পাওয়ার কিছুই নেই। তুমি আমাদের নিঃসংকোচে সব খুলে বলতে পারো। তিজা যেন খানিকটা ভরসা পেল। সে একবার আশানের পানে চেয়ে নজর সরিয়ে বলল, আমার ডিপার্টমেন্টের কিছু সিনিয়র আপু ওনাদের প্রজেক্ট আমাকে করতে বলেছিল। ভার্সিটির টাইমে হলে শত কষ্ট হলেও ক্লাসের ফাঁকে আমি করে দিতাম, কিন্তু দুপুর 3টার আগে আমায় বাসায় ফিরতে হয়। আর ওনারা বলেছে বিকেলের দিকে কাজ করতে। তখন সম্ভব না হওয়ায় আমি কাল তাদের মানা করে দিয়েছি। আজ ক্লাসের জন্যই যাচ্ছিলাম, তখন ওনারা আমায় যেই ভবনে সামনেই ডাকলো। সেখানে গিয়ে দেখি কেউ নেই। এর মাঝে কেউ আমার চোখ তার হাত পা বেঁধে টেনে হিঁচড়ে কোথায় যেন নিয়ে গেল, বুঝলামই না। আমি মুখেও কথা বলতে পারছিলাম না। পরে আমার বাঁধন খুলে সেই ওয়াশরুমে ফেলে ওনারা চলে গেল। আমি অনেক চিৎকার করেছি, কেউ শোনেনি। এক পর্যায়ে থেমে গেল তিজা। কি বলতে নিয়েছিল সে? ও তো ভুলেই গিয়েছিল এখানে দুজন ছেলে উপস্থিত। তিজার অবশিষ্ট কথা, ওর জন্য নতুন পোশাকের আয়োজন এবং নুভা জ্যাকেট নিয়ে যার ব্যাপারটা মিলিয়ে আসল কাহিনী বুঝে নিল আশান। ঘটনাস্থলে উপস্থিত থাকায় প্রণতাও কিছু বলল না। দৃষ্টি তিজার দিকে স্থির রেখে ডানে এগোতে নিলেই ঠাস করে নুভার মাথার সাথে বাড়ি খেলো আর্দ্র। নুভা মাথায় হাত দিয়ে ব্যথাতুর সুরে আ বলে চেঁচিয়ে উঠল। আর্দ্র হা করে চেয়ারে হাতের তালু ঘষতে ঘষতে বলল, ইয়া আল্লাহ, তোর মাথা নাকি সীসা? আমার চোয়াল শেষ, তুই আমায় ভেঙে গুড়িয়ে দিচ্ছিস কেন? কোন জন্মের বদলা নিতে ব্যস্ত তুই? নুভা চট করে আর্দের বাহুতে চাটি মেরে বলল, তুই এদিকে এগুলি কেন? তোর কি জায়গা কম পড়েছিল হতছাড়া? এত বড় দেহ নিয়ে এখানে এসেছিস কেন তুই, ব্যাদ্য পোলা? তোর ব্রয়লার মুরগির পেছনে ঘোর না, খালি আমার পেছন ঘুরঘুর করিস কেন? খেয়ে দে, কাজ নেই? সঙ্গে সঙ্গে আর্দ্র নুভার মাথায় গাঁটটা মেরে বলল, ঘুরঘুর করি মানে? একে তো তুই ক্লাস বাঙ্ক দিয়ে
রেস্টুরেন্টে এসেছিস, আবার এক মেয়েকে উদ্ধার করতে পরিত্যক্ত ভবনে গিয়েছিস, তার উপর এই দুটো তোর পিছু পিছু এসেছে। এইসব করতে আসিস ভার্সিটিতে? এমন একটা সিরিয়াস সিচুয়েশনেও এদের ঝগড়া করতে হবে। আসান ভয়ঙ্কর রেগে গিয়ে বলল। আবে তোরা দুইটাই চুপ করবি? সাথে সাথে মুখ ঘুরিয়ে আসানের পানে চাইলো আর্দ্র নুভা। দুজনের চোখ মুখ থেকে রাগের আভা উপচে পড়ছে, যেন দৃষ্টি দ্বারা ভস্ম করে ফেলবে। আসান সেদিকে মোটেও মাথা ঘামালো না, সেও প্রচণ্ড রেগে গেছে। ওদের দেখে প্রণতা আর তিজা ভয়ে ফাটা বেলুনের ন্যায় চুপসে গেল। নুভা কিছু বলতে উদ্যত হতেই আসান বলে উঠল। দেখ, মেয়েটাকে এখানে নিয়ে এসেছিস, এখন ওর সমস্যাও জেনেছিস, সেটা সলিউশন বের না করে তোরা নিজেদের মাঝে লেগে পড়লে হবে? আর্ধ শার্টের কলার পেছনে টেনে চেয়ারে গা এলিয়ে দিল। নুভা ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ করে বসলো। প্রণতা অবাক দৃষ্টিতে একবার আসানকে দেখছে তো আরেকবার ওদেরকে দেখছে। আসান কত সুন্দর করে সহজ উপায়ে দুই বদকে থামিয়ে দিল। এই দৃশ্য ওঠানো সদস্যরা দেখলে আসানকে নোবেল পুরস্কার দিতে দ্বিতীয়বার ভাবতো না। প্রণতার ভাবনার মাঝে নুভা শান্ত কণ্ঠে বলল। মেয়েগুলোকে দেখলে চিনতে পারবে তিজা? তিজা চোখ তুলে নুভার দিকে তাকালো। সে আগের নাই অন্যদিকে মুখ করে বসে আছে। তিজা মৃদু ভঙ্গিতে মাথা নাড়ালো। ওয়েটার খাবার নিয়ে এলে নুভা বসা থেকে উঠে কাঁধে ব্যাগ ঝুলিয়ে বলল। দুটো আলাদা ব্যাগে খাবার পার্সেল করে দিন। প্রণো তিজার নাম্বার নিয়ে নে, আর আসান তিজাকে বাসায় দিয়ে আয়। মুখে চুইংগাম পুরে রেস্টুরেন্ট থেকে চলে গেল নুভা। আর্দ্র প্রণতার হাতে ক্রেডিট কার্ড ধরিয়ে তাড়াতাড়ি নুভার পিছে ছুট নিল। একে তো ভুলেও একা ছাড়া যাবে না, দেখা যাবে বাসায় না গিয়ে অন্য কোথাও ঘুরতে চলে গেছে। আবল তাবল কাজে টাকা ব্যয় করতে দ্বিতীয়বার ভাবে না এই মেয়ে। এমনি এমনি তো আর্দ্রকে উড়নচণ্ডী বলে ডাকে না। প্রণতা বিল পে করে নুভার কথা অনুযায়ী তিজার নাম্বার নিল। আসানকে নুভার অর্ডার করা খাবার ধরিয়ে প্রণতা আরেকটা পার্সেল নিয়ে বেরিয়ে গেল। অতঃপর বাড়ির উদ্দেশ্যে রিকশায় চলল। ডেস্কে বসে স্টুডেন্ট ফাইল চেক করছে বারিশ। ক্লাসে থাকা সব স্টুডেন্টদের সাথেই মোটামুটি দেখা সাক্ষাৎ হয়েছে তার, শুধু একজন বাদে। সেই একজনের ফাইল ঘেটে দেখছে এখন। পাসপোর্ট সাইজের ছবিতে নুভার মুখের মুচকি হাসির দিকে তাকিয়ে আছে বারিশ। হয়তো ফটোগ্রাফার বলেছিল হাসতে, নয়তো এই মেয়েকে এখনো অবধি সুন্দর করে কথা বলতে দেখেনি সে। স্বাভাবিক থাকা সত্ত্বেও রাগী ভাব স্পষ্ট নুভার মুখে, যেন কিছু বললে ক্রোধে ফেটে পড়বে। এর জন্য মনে হয় সেদিন ছেলেগুলো প্রণতাকে টিস করেছিল, কারণ সেই হাস্যোজ্জ্বল মুখের অধিকারীর মাঝে মেয়েলি ভাব রয়েছে। কিন্তু ধারণা অনুযায়ী নুভা একটু বেশি নয়, অনেক বেশি সুন্দর, যাকে অপসরাদের মতো সুন্দরী বললে ভুল হবে না। এই মেয়ে যদি বাঙালি সাজে অর্থাৎ সালোয়ার কামিজ পরতো, তাহলে আল্লাহ জানে কত ছেলে পাগলামি করত। আর শাড়ি পরলে কারো আর এখানে ক্লাস করতে আসা লাগতো না, সবাই ওকেই দেখতো। ঝটফট ভঙ্গিতে দুদিকে মাথা ঝাঁকালো বারিশ। এসব কি ভাবছে সে? নুভা তার স্টুডেন্ট হয়, এই বাদে কিছুই না। বিলেতে এর চেয়েও সুন্দরী মেয়ে দেখেছে সে, তাহলে নুভা কেন আলাদা? একটা সুন্দরী মেয়ে নাকি তার চেয়ে সুন্দর কাউকে সহ্য করতে পারে না, কিন্তু নুভার ব্যাপারটা ভিন্ন। স্টুডেন্টের কানাকানিতে খবর পেয়েছে এবার ভার্সিটির শ্রেষ্ঠ সুন্দরী বা কুইন বি এর তালিকায় নুভার নাম উঠে গেছে। এমনকি মেয়েরাও ওর প্রশংসায় পঞ্চমুখ, কেউ রূপের তো কেউ গুণের। মূলত সেই ছেলেগুলোকে ভার্সিটি হতে ছাঁটাই করায় মেয়েরা অনেক খুশি হয়েছে। এর থেকে বোঝা যায় ছেলেগুলো আরও অনেক মেয়েকে হ্যারাস করেছে। যাই হোক, একটা তো ভালো কাজ করেছে এই মেয়েটা। বারিশ নুভার পুরো ফাইলটা ভালো করে চেক করলো। আপনজন, ঠিকানা, ফোন নাম্বার সবকিছু এক প্রকার মুখস্থ করে নিল। মেয়েটা অনেক পাজি। এক সপ্তাহ হয়ে গেল, এর মাঝে 3 দিন এসেছে কিন্তু ক্লাস করেনি। বারিশ বুঝে গেছে এই মেয়ে তার একমাত্র অবাধ্য স্টুডেন্ট হয়ে থাকবে, তাই একে আগে ভাগে জব্দ করতে হবে। ফাইলটা বাকি ফাইলের সাথে রেখে টিচার রুম থেকে বেরিয়ে গেল বারিশ। কয়েক কদম এগোতেই হাতের ডান পাশে থাকা রুমে চোখ গেল তার। এই রুমে এলিট স্টুডেন্টের নাম, বিষয়বস্তু, সম্মাননা সজ্জিত করে রাখা হয়। হঠাৎ বারিশের চোখ আটকে গেল দেয়ালে রাখা ছবির মাঝে। নির্দিষ্ট ছবিটা আর্দের। পাশের লিস্ট করে আর্দের সকল সম্মাননার নাম এবং স্থান লেখা। পড়াশোনার পাশাপাশি আর্দ্র স্পোর্টসেও অনেক ভালো। ভার্সিটির সকল ধরনের স্পোর্টসে অংশগ্রহণ করে সে, আর এই পর্যন্ত কোনোটাতে প্রথম স্থান হাতছাড়া করেনিও। একে একে সব দেখে বারিশ পুনরায় আর্দের ছবির দিকে তাকালো। কিছু একটা ভেবে প্রিন্সিপাল আজাদির অফিসের দিকে পা বাড়ালো বারিশ। নুভাকে জব্দ করার শ্রেষ্ঠ উপায় আর্দ্রবাদে কেউ বলতে পারবে না, তাই আগে আর্দ্র সম্পর্কে টুকটাক সকল কিছু খোঁজ নিতে হবে, A to Z সব। একটা বাজার থেকে খানিকটা দূরে বাইক দাঁড় করালো আসান। দুয়াত সম্মুখে তিজার রিক্সা থেমেছে। ভাড়া আসান আগে মিটিয়ে দিয়েছে, তাই তিজার ব্যাগ ঘেটে টাকা বের করা লাগলো না। আসান বাইক থেকে নেমে একটা ব্যাগ হাতে তিজার পানে এগিয়ে যায়।
হঠাৎ ওকে দেখে তিজা কিছুটা ঘাবড়ে গেল। ও এখানে কেন? আসান দূরত্বে দাঁড়িয়ে তিজার দিকে ব্যাগ বাড়িয়ে বলল, 5টার পরে তোমার ড্রেস ক্লিনিং করে বাসায় দিয়ে যাব। ব্যাগটা হাতে নিতেই আসান উল্টো ঘুরে বাইকের কাছে চলে গেল। তিজা জিজ্ঞাসা করার সুযোগ পেল না ব্যাগে কি। তার পূর্বেই বাইক ছুটিয়ে চলে গেল আসান। কোলাহলপূর্ণ বাজারের ভিড়ে মিশে যাওয়া বাইক থেকে চোখ সরিয়ে ব্যাগ খুলল তিজা। বার্গার, চিকেন রোল এবং কোল্ড কফি দেখে তিজার পেটে গুড়গুড় শব্দ হলো। সকালে কিছু খাওয়া হয়নি, ভেবেছিল ক্যাফেটেরিয়ায় গিয়ে খেয়ে নেবে, তাও সম্ভব হলো না, বরং মুসিবতে পড়ে গেল। আবার রেস্টুরেন্টে আর্দ্র নুভার ভয়ে পানি অবধি পান করেনি সে। সব মিলিয়ে প্রচণ্ড ক্ষুধা লেগেছে, সাথে আরেকটা ছোট বক্স রয়েছে। তিজা স্টিলের বক্স হাতে নিতেই ওপরে লাল রঙের খোদাই করা প্লাস চিহ্ন চোখে পড়ল। সাথে সাথে ডান হাতের বাহুর দিকে তাকালো তিজা। ড্রেসের হাতা কনুই হতে কিছুটা ওপরে উঠে গেছে, হাতের সেই অংশ নীলবর্ণ ধারণ করেছে। র্যাগিংয়ের ফলে শরীরের বেশ ব্যথা পেয়েছে, বিশেষ করে দু হাতে। মনে হয় আসানের চোখে পড়েছে, তাই তো ফার্স্ট এড বক্স সাথে দিয়েছে। সেটাকে থ্যাংক ইউ বলা হলো না। মনে মনে তিজা নিজেকে ধিক্কার জানিয়ে আসানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলো। ঘড়িতে 11:55। মাথার ওপর সূর্যকিরণ ঝকঝক করছে। জ্যামে আটকা পড়েছে যানবাহন। অতিষ্ঠ হয়ে চোখ মুখ কুঁচকে বসে আছে আর্দ্র। একে তো ঠিকমতো ক্লাস করতে পারল না, আবার রাস্তায় জ্যাম বেঁধেছে। কোচিংয়েও যেতে পারবে কিনা সন্দেহ। বিরক্তিকর। দেখছো কাহিনী? আর্দ্র ভ্রুযুগল কুঁচকে শুধায়। তোর আবার কি হলো? নুবা হাত বাড়িয়ে আদ্রের সামনে ফোন ধরল। স্ক্রিনে একটা ছেলে তার প্রেমিককে এক গুচ্ছ লাল গোলাপ দিয়েছে। ফুল পেয়ে মেয়েটার খুশি দেখে কে। নুবা বিরক্তির সুর ধরে বলল, পোলাটা আসলেই ব্যাককল। মেয়েটাকে ফুল দিল কেন? ওটা তো ও খেতেও পারবো না। আর্দ্র ফোঁস করে নিঃশ্বাস ফেলে বলল, সবাই তোর মতো খাদ্য পাগলি না রে। আর তুই ফোন চাপছিস কেন? একে তো ক্লাস বাঙ্ক দিয়ে রেস্টুরেন্টে গেলি, সেখানে খাবার অর্ডার দিলি ঠিকই, কিন্তু খেলি না। আবার এখন এই গরমে তোর জন্য কোচিং বাদ দিয়ে জ্যামে বসে থাকতে হচ্ছে। ফোন দে। এক ঝটকায় নুবার হাত থেকে ফোনটা নিয়ে সুইচ অফ করে পকেটে রেখে দিল। নুবা হাতের পিঠে ঘুষি দিয়ে বলল, ধুর, ভাল লাগে না, এই জ্যাম ছাড়ে না কেন? আর্দ্র ওর হাত দুটো চেপে বাজখাই কণ্ঠে বলল, আমায় মারছিস কেন? আমি লাগিয়েছি জ্যাম? কথা না বলে ভদ্রবের মতো চুপচাপ বসে থাক, নয়তো তোকে ট্রাফিক সিগন্যালের খাম্বার সাথে বেঁধে বাসায় চলে যাব। নুবা আর কথা বাড়াল না, হয়তো সেও তর্ক করার মন মানসিকতাই নেই। নুবার চেপে ধরা দু হাত ছেড়ে শটান ভঙ্গিতে বসলো আর্দ্র। সম্মুখে কয়েক হাত দূরে দুটো ট্রাক ড্রাইভার একে অপরকে দোষারোপ করে এক প্রকার ঝগড়া বাঁধিয়ে দিয়েছে। বৃষ্টি অশ্রাব্য ভাষায় গালি দিতেও পিছু পা হয়নি। মূলত ওদের কারণেই জ্যাম বেঁধেছে। আশেপাশে থাকা গাড়ি ড্রাইভার ওনাদের থামাতে গিয়ে নিজেরাও ঝামেলায় জড়িয়ে পড়েছে। এর মাঝে ঘড়ির কাঁটা 12:30 ছুঁই। এতক্ষণে নুবাকে বাসায় দিয়ে এসে কোচিং ক্লাসেও যেতে পারত আর্দ্র, কিন্তু এই জ্যামের জন্য সম্ভব হলো না। সূর্যি মামা নিজের তেজ দেখাতে ব্যস্ত। হেলমেটের কাঁচ উপরে উঠে আর্দ্র পেছনে হাত বাড়িয়ে বলল, নূর, পানি দে। নুবা সারা শব্দ পাওয়া গেল না। ফের হাঁক দেওয়ার পূর্বে থেমে গেল আর্দ্র। গাড় ফিরিয়ে তাকাতেই মুখ থেকে বিরক্তির ভাব কোপরোনায় উবে গেল। চোখ জোড়ায় শীতলতা ছড়িয়ে পড়ল মুহূর্তেই। ঘুমে ঝিমাচ্ছে নুভা। মাথাটা একটু পর পর এদিক সেদিক খেলে পড়েও পড়ছে না। মুখটা একদম বাচ্চাদের মতো করে রেখেছে। বন্ধ আঁখি যুগলের ওপর ঘন পাপড়িগুলো মৃদু বাতাসে উঠছে। সাদা হেলমেটের আড়ালে ফাঁকি দিয়ে বের হওয়া চুলগুলো চোখ মুখে ঝাপটাচ্ছে। প্রতিটি নিঃশ্বাসে ফুলানো ঠোঁট পুনরায় ফুলে উঠেছে। আর্দ্র মুচকে এসে ধীরে সুস্থে নুবার মাথাটা আলতো করে ওর বাম কাঁধে রাখলো। ঠাঁই পেয়ে ঘুমন্ত নুবা আর্দ্রকে আষ্টে বেষ্টে জড়িয়ে ধরল। আর্দ্র ওর হেলমেটের কাছ দ্বারা মুখ ঢেকে দিয়ে সোজা হয়ে বসলো। ততক্ষণে জ্যাম ছুটে গেছে। পেটের কাছে থাকা নুবার পুষ্পের ন্যায় কোমল দু হাত বাহুবন্ধনে আঁকড়ে ধরে আছে। সেই হাতের ওপর এক হাত রেখে অন্য হাতে বাইক চালালো আর্দ্র। পুরোপুরি সতর্কতা অবলম্বন করে ধীর গতিতে বাইক চালাচ্ছে সে। এমনভাবে ড্রাইভ করছে যাতে নুবার ঘুমে চুল পরিমাণ ব্যাঘাত না ঘটে। প্রফুল্ল মন মেজাজে গম্ভীর মুখে ক্লাসে প্রবেশ করলো প্রফেসর বারিশ। সন্তর্পণে পুরো ক্লাসে চোখ বুলিয়ে নেয় সে। নুভা এখনো আসেনি, কিন্তু সে নিশ্চিত যে আজ নুভা ক্লাসে আসবে। ঠিক তাই হলো। লেকচার শুরু করার মিনিট দুয়েক বাদে উপস্থিত হলো নুভা, প্রণতা। দুজনে ক্লাসে প্রবেশ করে ঠিক পেছনের সিটের দিকে এগিয়ে গেল। প্রফেসর বারিশ গলা ঝেড়ে গম্ভীর কণ্ঠে বলল, মিস ইনুবা এবং মিস প্রণতা। প্রণতা থমকালো, যেন ভয়ে জমে গেছে সে। নুভা সম্পূর্ণরূপে
নুবা সম্পূর্ণ ঘুরে দাঁড়ালো, চোখ ছোট ছোট করে বারিশের আপাদমস্তক এক নজর দেখে নিল সে। কোথাও তো দেখেছে এই লোকটাকে, কোথায়? মাথা খানিকটা জোর দিতেই মনে পড়ে গেল নুবার প্রথম দিন প্রিন্সিপাল অফিসে এই ব্যক্তির সাথে দেখা হয়েছিল।